আসসালামু আলাইকুম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, দেখো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এটা explain the central idea of Milton's sonnet on his blindness. মিল্টনের যে সনেট অন হিজ ব্লাইন্ডনেস সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটার যে সেন্ট্রাল আইডিয়া বলতে সামারি, মানে অনেক বেশি কিছু চিন্তা করার দরকার নেই। সেন্ট্রাল আইডিয়া বলতে সামারি, এই সামারিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা এই প্রশ্নটা খুবই সহজ, খুব একটা কঠিন না, এবং লিখতেও তোমাদের ভালো লাগবে। কবিতাটা যেহেতু সনেট, তো এখানে জটিলতা বলে কিছু নাই, খুবই ইজি। আর পাশাপাশি এই প্রশ্নটার পাশাপাশি এই যে এই দুইটা প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করবো। সেটা হচ্ছে যে হাউ ডাজ মিল্টন ফাইন্ড কনসোলেশন অ্যাট দ্য এন্ড অফ পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস। অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতার শেষে গিয়ে কিভাবে কবি সান্ত্বনা খুঁজে নিচ্ছেন, সান্ত্বনা পাচ্ছেন, এই একটা। আরেকটা হচ্ছে মিল্টনের মতে হু সার্ভস গড বেস্ট, মানে কে গডকে সবচেয়ে বেশি সেবা করে থাকে সেটা। তো আমরা চলো দেখি আমাদের আজকের যে প্রশ্নটা, এটা আমি একটা ডক ফাইল রেডি করেছি। এই ডক ফাইল থেকে আমরা সেন্ট্রাল থিম বা সেন্ট্রাল আইডিয়া হচ্ছে এইটুকু এইটুকু যদি সংক্ষেপে দেওয়া আছে। আর এখানে সামারিটা রয়েছে বড় করে। সেখান থেকে আমরা একটু পড়বো এবং আমরা সেন্ট্রাল যে থিম বা আইডিয়া ওইটুকুও পড়বো। দেখো বলছে যে ইন্ট্রোডাকশনে বলছে যে দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস, অর্থাৎ এই কবিতাটি ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল সনেট ইন হুইচ হি এক্সপ্রেসেস হিজ ফিলিংস অ্যাজ এ ব্লাইন্ড পারসন। বলছে এই যে কবিতা অন হিজ ব্লাইন্ড, এখানে এটা মূলত একটা অটোবায়োগ্রাফিক্যাল সনেট। মানে হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল বলতে কি, কবির নিজের, রাইটাররা যখন নিজের সম্পর্কে লিখে, নিজের জীবন সম্পর্কে লিখে, তখন সেটা অটোবায়োগ্রাফিক্যাল হয়। আর যখন শুধু বায়োগ্রাফিক্যাল যদি হতো তাহলে অন্য কারো হতো। এটা জিনিস মাথায় রেখো, যখন শুধু বায়োগ্রাফিক্যাল রাইটিং হয় তখন সেটা অন্য যে কারো হতে পারে, বাট রাইটার যখন তার নিজের বায়োগ্রাফি লিখবে তখন সেটা হবে হচ্ছে অটোবায়োগ্রাফি। অটো মানে বুঝবা যে নিজের ইয়ে থেকে। আচ্ছা, পরোজ ও প্রোজ, প্রোজ ক্লাস কবে থেকে নেবেন? এই যে এখানে এই কয়েকটা শেষ হওয়ার পরেই ধরতে পারো 1 তারিখ থেকে আমরা প্রোজ ক্লাস নেব। হ্যাঁ, একেবারে 100% হয়তো বা এখানে কমপ্লিট হবে না, কিছু জিনিস তোমাদেরকে আমি তোমাদের পড়ে নিতে বলবো বা পড়তে দেবো, কিন্তু ধরতে পারো যে 1 তারিখ থেকে প্রয়োগ হবে। স্যার এটা কি কোশ্চেনটার অ্যান্সার? হ্যাঁ, ওই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে লিখতে হবে এটা আমি দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে টোটাল ইয়েটার সামারি, এই কবিতাটার সামারি। আচ্ছা দেখো, the poet thinks in the beginning that he will not be able to serve God as his side is God. কবিতার শুরুতে কবি এখানে চিন্তা করছেন যে তিনি হয়তো গডের সার্ভ করতে পারছেন না, গডের সেবা করতে পারছেন না, কারণ তিনি হচ্ছে যেহেতু ব্লাইন্ড, তিনি যেহেতু অন্ধ, তার দৃষ্টিশক্তি চলে গেছে, তো সেই ক্ষেত্রে তিনি মনে হয় আর গডের সেবা করতে পারছেন না। কিন্তু যখন কবিতাটা ডেভেলপ হচ্ছে, হি বিগিনস টু বিলিভ দ্যাট গড ওয়ান্টস হিম টু কিপ ওয়ার্কিং। তিনি বিশ্বাস করা শুরু করছেন যে আসলে গড চাচ্ছে সে যাতে তার কাজ কন্টিনিউ করে, in spite of the fact that his job caused him to lose his sight. এবং তার যে কাজ, অর্থাৎ এই যে তার পড়াশোনা করা বা তার যে লেখালেখি করা, এর ফলে তার যে দৃষ্টিশক্তিটা চলে গেল, এইটার এটা সত্ত্বেও তিনি মনে করছেন বা বিশ্বাস করছেন যে গড তারপরেও চায় যে সে তার কাজ কন্টিনিউ করুক। আচ্ছা, খুব, এটা একটা রিয়েল থিম বা একটা একটা ফ্যাক্ট, যে খুব বেশি যদি তুমি পড়াশোনা করো
তাহলে শেষ বয়সে বা বয়সের মাঝামাঝি হতে পারে, মানে শেষের দিকে আর কি, তোমার দৃষ্টিশক্তি চলে যেতে পারে। এটা একটা ফ্যাক্ট। ইনফ্যাক্ট এই যে যখন ব্লাইন্ডনেস নিয়ে কবিতাটা পড়ি, যতবারই পড়ি, আমি আমার আমার নানার কথা মনে পড়ে। আমার নানা এখনো বেঁচে আছেন। তো এত বই পড়ে, এখনো বই পড়ে, এত বই পড়ে যে এই ওর একটা চোখ মানে নাই হয়ে গেছে, কি বলে, ব্লাইন্ড হয়ে গেছে, কিন্তু তারপরেও সে বই পড়া ছাড়ে না। এই যে কয়েকদিন আগে আমি, 1 মাস আগে আর কি, আমি বাড়িতে গিয়েছিলাম, তখন একটা বই নিয়ে যাই দিয়ে আসছি তাকে। সে মাস্টার ছিল, প্রাইমারি স্কুলের মাস্টার ছিল। তো তারপর তো ওই তখন থেকে সে পড়াশোনা করে এখনো। তো এই যে বিষয়টা যে বেশি পড়লে তোমার চোখ যে নষ্ট হবে, সেটার কথা এখানটাই এরকম যে কবি এখানে বিলিভ করছেন যে গড চাচ্ছে যে সে যেন তার কাজটা কন্টিনিউ করে, কোন কাজটা, যে কাজের জন্য তার দৃষ্টিশক্তি চলে গেছে। কারণ কবি এখানে আমাদের জন মিল্টনের কি কাজ, তার হচ্ছে পড়াশোনা করা এবং লেখালেখি করা। In the end, he is assured that he is serving God like the angels who just wait for the orders of God. কিন্তু শেষে গিয়ে তিনি নিশ্চিত হলেন, তাকে নিশ্চিত করা হলো যে তিনিও গডের সেবা করছেন, কিন্তু কাদের মতো করে? ওই সমস্ত অ্যাঞ্জেলদের মতো করে, যে সমস্ত অ্যাঞ্জেলরা শুধুমাত্র দাঁড়িয়ে থেকে বা অপেক্ষা করেই গডের সেবা করছেন। এখানে একটা এক্সাম্পল দিই আমি, এখানে বাইবেলের এক্সাম্পল রয়েছে এবং কোন এক্সাম্পলটা এখানে বলা নাই, বাট আমি আমি এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে যে তোমরা জানো যে আহ, একজন ফেরেশতা আছে ইসরাফিল। তো সেই ফেরেশতার কাজই হবে হচ্ছে ওই যে সিংহা বা বাঁশিতে ফু দেওয়া, ফুৎকার দেওয়া, যেটার মাধ্যমে আর কি কিয়ামত সংঘটিত হবে। তো সেই ফেরেশতাটার কাজ বর্তমানে কি? তার কিন্তু তেমন কোনো কাজ নাই। সেই সৃষ্টির শুরু থেকে সে সিংহা সামনে নিয়ে বসে আছে গডের অর্ডারে, গডের অর্ডারের জন্য। গড যখন অর্ডার করবে, মানে আল্লাহর কথা বলছি, আল্লাহ যখন অর্ডার করবে তখন সে ওই সিংহায় ফু দিবে। প্রথমবার ফু দিবে তখন একটা মানে যেটা হবে আর কি। তো সে এখানে মূলত সেই একটা মানে রেফারেন্স টানা হয়েছে যে ওই সমস্ত অ্যাঞ্জেল যারা শুধুমাত্র দাঁড়িয়ে থেকে বা ওয়েট করেই গডের সেবা করছে। তো এই যে অ্যাঞ্জেল ইসরাফিল, সে কিন্তু ওই দাঁড়িয়ে থেকে বা ওয়েট করেই মূলত গডের সেবাটা করছে। গড তাকে ওই জন্যই তৈরি করেছে। The poem has a number of biblical references that depicts Milton's stern belief in God. এই কবিতার ভিতরে অনেকগুলি বাইবেল থেকে রেফারেন্স রয়েছে, যে রেফারেন্সগুলো মূলত এখানে এক্সপ্রেস করছে মিল্টনের শক্ত একটা বিশ্বাস গডের প্রতি। দ্য পোয়েম ইজ রিটেন ইন পেট্রার্কাল রাইম স্কিম। এই কবিতাটা যদিও সনেটের মানে মিল্টনীয় সনেট, মিল্টনের সনেট, কিন্তু তারপরেও এখানে তিনি পেত্রাকার সনেটের রাইম স্কিমটা তিনি ইউজ করেছেন। আচ্ছা, এটা গেল ইন্ট্রোডাকশন। এখান থেকে তোমরা নিজেরাও ইন্ট্রোডাকশন নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারবা। দেখো, এই চারটা স্ট্যান্ডার্ড কপি কি বলছেন, এটা এটা যখন তোমরা লিখবা পরীক্ষার খাতায়, যদি কখনো মানে এটাই লিখতে চাও, এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা। তো সেক্ষেত্রে তোমরা হয়তো এই কোটেশন গুলো দিয়ে দিতে পারলে, দিয়ে দিলে, তারপরে এই কোটেশন গুলো দিয়ে দিলে, এখানে স্ট্যান্ডার গুলো উল্লেখ করবা না। ফার্স্ট স্ট্যান্ডার, সেকেন্ড স্ট্যান্ডার এগুলো উল্লেখ করার দরকার নেই, কোটেশন গুলো ইউজ করতে পারো। আমরা যদি এটা এইভাবে ডিলিট করে দিই, যদি এটা ডিলিট করে দিই, তাহলে এই প্রশ্নটা এখন তোমাদের লেখার মতো, তোমরা এইভাবে এটা ডিরেক্ট লিখতে পারো। তো এই যে কোটেশন হয়ে গেল। এবার দেখো, আমি একটা নেট থেকে নামিয়ে নিয়েছি, নেটে একটা ওয়েবসাইটে সুন্দর করে দেওয়া আছে, ওটা নিয়ে নিলাম। এছাড়া তোমাদের গাইড বইতে তো এই প্রশ্নের অ্যান্সার রয়েছে।
এবার দেখো যে প্রথম এই স্ট্যান্ডারটাতে কবি কি বলছেন। The poet starts the poem with when, thus he introduces his idea in the very beginning. কবি এই কবিতাটা শুরু করছেন when এই শব্দটা দিয়ে, এবং এইভাবেই তিনি তার আইডিয়াটাকে মানে খুব সুন্দরভাবে শুরু করছেন, তার আইডিয়াটাকে আমাদের সাথে পরিচয় করে দিচ্ছেন। According to him, he often thinks that half of his life or sight or intelligence has been spent in serving humanity, but now he has lost his eyesight, and so his other half life is dark now and widely বলতে গেলে চ্যালেঞ্জিং অ্যাজ ওয়েল। এখানে বলছেন কবি যে তার লাইফের অর্ধেক অংশটা যখন তার আইসাইট ছিল বা তার মেধাটা ছিল সেই লেভেলের, সেটা তিনি মানুষের সার্ভিসে সেটা তিনি স্পেন্ড করেছেন, ব্যয় করেছেন। কিন্তু এখন যখন তার আইসাইট চলে গেছে, দৃষ্টিশক্তি চলে গেছে এবং তার লাইফটা মানে অন্ধকারের মধ্যে নিপতিত, সেই সময়টাতে তার এই কাজটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। আর তার লাইফের বাকি অর্ধেকটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। দ্য ওয়ান ট্যালেন্ট অফ রাইটিং, মানে ওই ব্যক্তি যার রাইটিং এর ট্যালেন্ট রয়েছে, কবিতা লেখার ট্যালেন্ট রয়েছে, which he had is useless now because without eyesight he cannot write. বলছে ওই ব্যক্তি যার রাইটিং এর ট্যালেন্ট রয়েছিল বা ছিল এক সময়, সে এখন ইউজলেস, কারণ তার তো দৃষ্টিশক্তি নাই, আর দৃষ্টিশক্তি না থাকলে তো সে লিখতে পারবে না। Thus it's a load from the God that has been bestowed on him. এবং বলছে যে এটা একটা চাপের একটা বিষয়, যে গড যেটা তাকে গিফট করেছেন। গিফট তার যে অন্ধত্ব, এটা গডের কাছ থেকে এসেছে এবং তিনি সেটাকে একটা গিফট হিসেবে চিন্তা করছেন। The poet laments over the loss of his eyesight and wonders, এখানে গিফট ঠিক না, বেস্ট বলতে দেয়া আর কি, গড যেটা তাকে দিয়েছেন। The poet laments over the loss of his eyesight and wonders what this talent means for him now, as without eyesight he cannot use it. কবি এখানে তার যে চোখের যে দৃষ্টিশক্তি চলে গেল, এই দৃষ্টিশক্তি চলে যাওয়াটা তিনি দুঃখ প্রকাশ করছেন, ল্যামেন্ট করছেন এবং অবাক হচ্ছেন যে তাহলে তার এই ট্যালেন্ট দিয়ে কি হবে। যদি তার দৃষ্টিশক্তি না থাকে এবং তিনি যদি তার এই ট্যালেন্টটাকে ইউজই না করতে পারেন, তাহলে এই ট্যালেন্ট দিয়ে কি হবে। তিনি এটা মানে এই ট্যালেন্টের মানেটা কি, তিনি এইভাবে তিনি বিলাপ করছেন। বিলাপ বলতে তিনি কষ্ট পাচ্ছেন আর কি। এরপরে সেকেন্ড যে স্ট্যান্ডার্ড, সেটা সেকেন্ড স্ট্যান্ডার্ডে কবি যেটা বলছেন যে in these lines the lament of poets turns into desire and wonder. এই অংশগুলিতে, এই লাইনগুলিতে কবির যে ল্যামেন্ট, যে আত্মনাদ, যে কষ্ট, এটা ইচ্ছা এবং অন্ডারে পরিণত হয়ে যায়। ডিজায়ার এবং অন্ডার, সারপ্রাইজে পরিণত হয়ে গেল। He says that he desired to serve his maker, but because of his blindness he cannot do so. তিনি বলছেন যে তিনি তার মেকার, যে মানে তিনি তার যে মেকার হচ্ছে, তাকে যিনি সৃষ্টি করেছেন, তাকে তিনি সার্ভ করতে চাচ্ছেন, তার ইচ্ছা আছে, বাট কিন্তু তিনি করতে পারছেন না তার অন্ধত্বের কারণে। He wonders if God still wants to serve him in spite of the fact that his sight is gone. তিনি অবাক হচ্ছেন এই ভেবে, তিনি সারপ্রাইজ হচ্ছেন যে গড কি এখনো চায় যে তাকে তার এই অন্ধত্ব হচ্ছে থাকা সত্ত্বেও, অন্ধত্বের কবলে মানে স্থিতিতে পড়ে আছে, তারপরেও কি গড চাচ্ছে যে সে তাকে সেবা করুক, কবি তাকে সেবা করুক, গডকে এটা চাচ্ছেন। ঠিক এই মুহূর্তে একটা মার শুনতে পেলেন। মার মানে হচ্ছে যে বিড়বিড় করে একটা কথা বা আওয়াজ বলা হচ্ছে। In this line the poet says that when such foolish thoughts come into his mind, the patience at once comes to reply that the work of man doesn't please God, but who best bear his mild yoke, the one who remains patient and content with what he has is most liked by him. আচ্ছা, অনেক বড় লাইন, আমি একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে কিন্তু এই লাইনগুলোতে, যেখানে যে লাইনটা রয়েছে, এই লাইনগুলোতে কবি যেটা বলছেন যে তিনি হঠাৎ করে যেন একটা
তিনি যখন এরকম ফুলিশ বা এরকম বোকার মতো চিন্তা করছেন যে গড কি এখনো তাকে তার সেবাটা চাচ্ছে, তার কাজটা চাচ্ছে, তখন যেন একটা মারমার হচ্ছে, তার যেন তাকে যেন কেউ বলছে, বিড়বিড় করে বলছে যে গড আসলে মানুষের যে কাজ সে কাজ চায় না, মানুষের যে সেবা সে সেবা গডের দরকার নেই। এখানে পেশেন্স বলতে আহ, মানে এটা আমরা একটু পরে আমরা ডিসকাস করছি। পেশেন্স হচ্ছে এটা একটু পার্সোনিফাই করা আছে। আচ্ছা, মানুষের যে কাজ সেই কাজ মূলত গডকে প্লিজ করে না, গডকে সন্তুষ্ট বা খুশি করে না। কিন্তু কি করে তাহলে? সেইটা হচ্ছে হু বেস্ট বেয়ার হিজ মাইল্ড ইয়োক। ইয়োক বলতে এখানে ধরো এক ধরনের দাসত্ব বা এক ধরনের হচ্ছে কি বলে জোয়াল বলতে পারো, কাজের জোয়াল। তো এখানে বলছে যে গডের আনন্দ বা গড আনন্দ পায় হচ্ছে মানুষের কাজের দ্বারা না, বরং গড যাদেরকে যেই জোয়ালটা দিয়েছে বা যেই আহ, যেমন এখানে কবিকে অন্ধত্ব দিয়েছেন, এই অন্ধত্বই হচ্ছে তার জন্য একটা জোয়াল বা তার জন্য একটা হচ্ছে প্রেশার বা তার জন্য একটা টেস্ট। তো বলছে যে গডের এই টেস্টটাকে বেশি বা টেস্টটাকে বেয়ার করে বা গডের এই টেস্টে পাশ করে বা গড তাকে অনেক প্রেশার বা কষ্ট দেওয়ার পরে সে সেটা সহ্য করে থাকে, পেশেন্স ধরে রাখে, সেই হচ্ছে মূলত গডকে সেবা করছে। তাহলে দ্য ওয়ান হু রিমেইনস পেশেন্ট, যে ব্যক্তি গডের দেয়া মানে কষ্ট সত্ত্বেও সে যদি পেশেন্সটা ধরে রাখে, ধৈর্য ধরে থাকে, অ্যান্ড কন্টেন্ট উইথ হোয়াট হি হ্যাজ, এবং যদি মানে স্যাটিসফাইড থাকে যেটা তার কাছে রয়েছে সেটা নিয়েই, ইজ মোস্ট লাইকড বাই হিম, সেই ব্যক্তি হচ্ছে গড তাকে বেশি পছন্দ করে। তাহলে এটা একটা প্রশ্ন কিন্তু হতে পারে, যে প্রশ্নটা এরকম যে হু সার্ভস দ্য গড বেস্ট, কে গডকে সবচেয়ে বেশি সার্ভ করে থাকে। তাহলে এটার অ্যান্সার এরকমই যে গডের দেয়া বিভিন্ন যে প্রেশার, বিশেষ করে প্রেশার, আমি প্রেশার বলছি এখানে এরকমটা হতে পারে যে এই যে অন্ধত্বের কারণে, অন্ধত্ব এটা একটা তার জন্য প্রেশার বা একটা টেস্ট বলতে পারো। তো এই যে একটা টেস্ট করছেন গড তাকে, এবং গড তাকে যেটা শাস্তি ঠিক না, একটা কষ্ট দিচ্ছেন, তো কষ্ট দেওয়ার সত্ত্বেও সে যে ব্যক্তি ওইটাকে মানে ধৈর্য ধারণ করছে এবং তার কাছে যা আছে তাই নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, তাকে মূলত গড সবচেয়ে বেশি পছন্দ করেন এবং সেই ব্যক্তি মূলত গডের সবচেয়ে বেশি সেবা করছেন বা গডকে সার্ভ করছেন। মনে হচ্ছে গড হ্যাজ এ হিউজ কিংডম অ্যান্ড there are thousands of angels who remain in motion to carry God's order. বলছে গডের অনেক বড় একটা কিংডম রয়েছে, রাজত্ব রয়েছে, এবং সেখানে তার হাজার হাজার ফেরেশতা রয়েছে, অ্যাঞ্জেল রয়েছে, যারা সবসময়ের জন্যই গডের অর্ডার শোনার জন্য তারা মানে ইন মোশনে আছে, মানে গতির ভেতরে আছে। দে নেভার টেক রেস্ট, তারা কখনোই রেস্ট নেয় না। দ্য পোয়েট কম্পেয়ার্স দেম উইথ দোজ হু হ্যাভ দ্য ট্যালেন্ট অ্যান্ড ইউজ ইট টু সার্ভ গড। কবি এখানে এই যে যে সকল অ্যাঞ্জেলরা হচ্ছে ইন মোশনে আছে, অর্থাৎ তারা রেস্ট নিচ্ছে না, সবসময় দৌড়াদৌড়ির উপরে আছে কাজে গডের অর্ডার মানে পালন করার জন্য, কবি এখানে তাদের সঙ্গে ওই সমস্ত ট্যালেন্টের তুলনা করছেন যারা আসলে গডের সেবা করে এবং গডের সেবা করতে গিয়ে মানে দৃষ্টিশক্তি অবস্থায় বা সামর্থ্যবান থাকা অবস্থায় যারা গডের সেবা করে বা তাদের ট্যালেন্টটাকে কাজে লাগায়। সবশেষে এখানে একটা কাপলেট রয়েছে, কাপলেটটাতে যেটা বলা হচ্ছে কি, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে there are some other angels, আরো কিছু অ্যাঞ্জেল রয়েছে, also who serves him, তারাও গডকে সেবা করে। এই হিম বলতে দেখো এই ক্যাপিটালাইজ করা আছে, তার মানে এটা হচ্ছে গড। আমরা এই হিম বলতে আমরা বলি না যে তারের উপরে চন্দ্রবিন্দু দিই, যাকে আমরা একটু সম্মানিত চিন্তা করি তাকে আমরা তারের উপরে বা তাকে, তখন এখানে আমরা চন্দ্রবিন্দু ইউজ করি, বা তারের ক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু ইউজ করি। এখানে এই ইংলিশে এসে হিমের জায়গায় এই জন্য এইচ ইউজ করছে, বড় হাতের এইচ, ক্যাপিটালাইজ। তো বলছে যে অন দ্য আদার হ্যান্ড আরো অনেক অ্যাঞ্জেল রয়েছে যারা হচ্ছে তারাও গডের সেবা করে, জাস্ট বাই স্ট্যান্ডিং এন্ড ওয়েটিং গড বিফোর গড, তারা গডের সামনে দাঁড়িয়ে থেকে এবং ওয়েট করে তাদের
তারা গডের সেবা করে। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, their service is equally valuable to God as that of the first category of angels. এই মিল্টনের মতে যে ওই যে যারা ওয়েট করছে এবং ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে আছে গড কবে তাকে অর্ডার করবে, তারাও মূলত এটা করেই, পেশেন্স ধারণ করেই তারাও গডের সেবা করছে। এবং ওই তাদের মতো ওই ফার্স্ট ওয়ান যারা হচ্ছে গতিশীল অবস্থায় আছে, গডের সবসময় হুকুম পালনে ব্যস্ত, তাদের মতো করেই তারাও গডকে সেবা করছে যারা ওখানে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে এই কবিতাটার সামারি। আমরা এবার এই কবিতাটার সেন্ট্রাল থিমটা আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা সেন্ট্রাল থিমটা আলোচনা করার পরে আমরা দেখছি। আচ্ছা দেখো, এখন এমন একটা সময় চলতেছে যে সময়টাতে কিন্তু ফ্যানের বাতাস খাওয়া যাবে না। ফ্যানের বাতাস খাইলেই মানে সমস্যা। এখন ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে, সবই বুঝি, কিন্তু গরম লাগলে আর হুঁশ থাকে না। আচ্ছা দেখো, সেন্ট্রাল থিম, আবার এই কবিতাটার সেন্ট্রাল থিম আমরা বলছি। The poem What is Blindness by John Milton describes the poet's sorrow and grief over the loss of his eyesight and ultimately, in the end, his submission to God's will. এই যে কবিতাটা, সেই কবিতাটার সেন্ট্রাল থিম হচ্ছে এখানে জন মিল্টন তিনি ডেসক্রাইব করছেন তার যে মনের দুঃখ ব্যথা সেগুলো। কারণ হচ্ছে তার আইসাইট, দৃষ্টিশক্তি চলে গেছে। এটা শুরুতে তিনি এটা দুঃখ প্রকাশ করছেন এটা, কিন্তু আলটিমেটলি শেষে গিয়ে হি সাবমিশন টু গডস উইল, তিনি শেষে গিয়ে গডের যে ইচ্ছা, সেই ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করছেন, নিজেকে সঁপে দিচ্ছেন, বা তিনি সাবমিট করছেন। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য পোয়েটস মেমোরাইজিং হাউ হি সার্ভড হিউম্যানিটি বাই রাইটিং পোয়েট্রি হোয়েন হি হ্যাড আইসাইট। এই কবিতাটা শুরু হচ্ছে, কবিতা মানে শুরু হচ্ছে হোয়েন দিয়ে, শব্দটা দিয়ে। সেই শব্দটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে একটা সময় কবি যখন দৃষ্টিশক্তি ছিল, যখন তিনি ফুল দমে লিখতে পারতেন, তখন তার লেখার মাধ্যমে তিনি কিভাবে মানুষদেরকে বা মানবতাকে সার্ভিস দিয়েছেন সেটাই তিনি মেমোরাইজ করছিলেন, বা সেটারই স্মৃতিচারণ তিনি করছিলেন। নাও দ্যাট হি হ্যাজ লস্ট হিজ আইসাইট, কিন্তু এখন যখন তার আইসাইট চলে গেছে, হি ইজ আনএবল টু রাইট পোয়েট্রি, তিনি পোয়েট্রি লিখতে পারছেন না। অ্যান্ড দাস হি ক্যান নাইদার সার্ভ হিউম্যানিটি নট গড, এবং এভাবে তিনি চিন্তা করছেন যে তিনি এখন আর হিউম্যানিটিকেও সার্ভ করতে পারছেন না, আবার গডকেও সার্ভ করতে পারছেন না। He fears that God will ask him about his talent on the day of judgment. তিনি ভয় পাচ্ছেন যে এই ব্যাপারে গড কি তাকে ডে অফ জাজমেন্ট, অর্থাৎ কিয়ামতের দিন বা হিসাব নিকাশের দিন, তাকে কি এই ব্যাপারে জিজ্ঞাসা করবে যে তোমার ট্যালেন্ট যেটা ছিল, সেটা হাফ ট্যালেন্ট তো তুমি কাজে লাগিয়েছো, বাকি হাফের কি হবে। আচ্ছা, এটা এটা তিনি ভয় পাচ্ছেন। বাট সোন, কিন্তু খুব তাড়াতাড়ি হি রিয়েলাইজেস দ্যাট গড ডাজন্ট নিড এনিবডিজ ওয়ার্ক, কিন্তু পরবর্তীতে তিনি উপলব্ধি করছেন যে আসলে গডের মানুষের কাজের কোনো দরকার নেই। হি উইল বি সার্ভিং গড ইফ হি বিয়ার্স হিজ ব্লাইন্ডনেস, তিনি গডের সেবা করতে থাকবেন যদি তিনি গডের দেয়া তার যে ব্লাইন্ডনেস, তার যে অন্ধত্ব, এটা তিনি বয়ে বেড়াতে পারেন, বা এটা সত্ত্বেও তিনি ধৈর্য ধারণ করে থাকেন, তাহলে গডের সার্ভিসটা হয়ে যাবে, গডকে সার্ভ করা হয়ে যাবে। He quotes the example of two types of angels, এবং এখানে তিনি দুই ধরনের অ্যাঞ্জেলের কথা বলছেন, এবং মানে গড, যারা গডের সেবা করে। কিছু অ্যাঞ্জেল আছে যারা গডের সেবা করতে গিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং তারা আলোর গতিতে গডের অর্ডারগুলো পালন করে, এবং কিছু অ্যাঞ্জেল রয়েছে যারা গডের সেবা করে, অত দৌড়াদৌড়ি করে না, এবং তারা দাঁড়িয়ে থাকে একভাবে এবং ওয়েট করে যে গড কবে তাকে অর্ডার করবে। এভাবেও সেবা করে কিছু অ্যাঙ্গেল, সেটার কথা বলছে। তো কবি এখানে মূলত তার নিজেকে এক ধরনের মেটাফরিক্যালি আর কি ওই অ্যাঞ্জেলদের সঙ্গে তুলনা করছেন, যে যেহেতু অ্যাঞ্জেল, কিছু অ্যাঞ্জেল আছে ইন মোশনে থেকে, সরি, পেশেন্স বা ওয়েট করতে করতে করতেই গডের সেবা করছে, ওটাই তাদের সার্ভিস। ঠিক কবি বলছে যে এখন আমি যখন ব্লাইন্ড হয়ে গেছি,
তখন আমার এই ধৈর্য ধারণ করে চুপ করে বসে থাকা, এটাই হচ্ছে আমার গডকে দেওয়ার সার্ভিস। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আছে এতক্ষণ যত আলোচনা হলো সেটার ব্যাপারে? স্যার, হ্যাঁ। স্যার কোন একটা কোশ্চেন লেখার সময় আমরা প্রথমত ইন্ট্রোডাকশন দিব, তারপর হচ্ছে যেটা চাবে ওইটা কোশ্চেনের, জি। তারপর থিম, সামারি, আর লাস্ট হচ্ছে কনক্লুশন, এটাই তো, তাই না? কারণ এটা তো ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে বলতে যেমন এই এই যে এই প্রশ্নটা আমরা যেটা পড়লাম, এটা তো তুমি যেভাবে বললা এইভাবে দেওয়া যেতে পারে। বাট অনেক কবিতা আছে অন্য কিছু চাচ্ছে। যেমন ধরো বললো যে ইউলিসিস যখন তোমরা পড়ছো বলছে যে ডেসক্রাইব দ্য ভিক্টোরিয়ান স্পিরিট ইন ইউলিসিস, তখন তো আর এইভাবে সামারি দেওয়ার তো ওখানে ওইভাবে কঠিন। ওখানে তখন এই ভিক্টোরিয়ান যুগের যে ফিচারগুলি সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে, আর সামারিটা থাকবে পাশাপাশি। তবে এক দৃষ্টিতে তুমি যেটা বলছো সেটাই, হ্যাঁ, যে ঘুরে ফিরে সব রাইটিং এর ভেতরে সামারিটা চলেই আসবে। আচ্ছা, এছাড়া কি বলছো যে কাপলেট কি? কাপলেট হচ্ছে দুই লাইনের যে শ্লোকগুলি সেগুলোকে বলা হয় কাপলেট। এটা দুই লাইনের একটা স্ট্যাঞ্জা, তো এটাকে বলা হচ্ছে কাপলেট। কাপলেট আরো অনেক রকমের আছে, এটা বিস্তারিত আলোচনা করতে হবে। যেমন হিরোইক কাপলেট, এপিক রাইটিং যেগুলো রয়েছে, যেমন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, তারপরে ফেরি কুইন, এটা তোমরা সেকেন্ড ইয়ারে পাবা, ফেরি কুইন। তারপরে হোমারের ইলিয়াড, এগুলো সব হিরোইক কাপলেটে লেখা। কাপলেট অনেক ধরনের হয়। আচ্ছা, এরপরে স্যার কোটেশন মনে থাকে না, মনে থাকবে না, এটা সবার প্রবলেম। কোটেশনকে বারবার বারবার মনে করতে হয় এবং এটা হচ্ছে খাতায় বারবার লিখতে হয়। ইভেন এমনও করেছি আমরা আমাদের সময় যে কোটেশন লিখে ওয়ালের সাথে আঠা দিয়ে আটকাই দিতাম। তো এইভাবে অনেক ইয়ে করেছি, ছোট্ট ডায়েরি রাখতাম ওখানে লিখি। আমাদের সময় তো মোবাইল ছিল না যে মোবাইলে ছবি তুলে রাখবো, যদিও শেষের দিকে ছিল। আমার মনে আছে যে আমি একটা সিম্ফনি কিনেছিলাম যেখানে ওই যে অনেক বাটন থাকতো। তো একবার ক্লাস রুটিন দিয়েছে, ক্লাস রুটিন না কি একটা হয়তো টিউটোরিয়ালের সাজেশন বা এরকম কিছু একটা দিয়েছে। তো বোর্ড থেকে ওই আমরা ছবি তুলে নিতাম। তো এটা অনেকে দেখি যে ওখানে বসে থেকে লিখছিল বা এটা সেটা। তো আমি করলাম কি, জাস্ট ছবি তুলে নিলাম, পরে ছবিটা জুম করে ওটা দেখলাম। টেকনোলজিকে কাজে লাগানো বলতে পারো যে ওটাই সর্বপ্রথম পড়াশোনার কাজে লাগানো, যে ছবি তুলে নিয়ে পরবর্তীতে এটা। তো এটা তো এখন কমন। তো তোমরা ওইভাবে ছবি তুলে রাখতে পারো এবং পরবর্তীতে এটা বারবার দেখে 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 করতে হবে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? স্যার, হুম। প্রশ্ন যেমনই থাকে কেন, ইন্টারাকশন এবং কনক্লুশন এটা কি উল্লেখ করে দিতেই হবে? উল্লেখ করতে হবে না যে এখানে এরকম আলাদা করে দুটা লাইন, এরকম আলাদা করে হচ্ছে, যেমন এখানে কি আমি মানে ইন্ট্রোডাকশন প্যারা লিখেছি? আলাদা করতে হবে? হ্যাঁ, ইন্ট্রোডাকশন লেখা যাবে না। ইন্ট্রোডাকশন না রেখে এখানে প্যারা করে রাখলাম। এইভাবে এখানে যে যেটা যেভাবে দেওয়া আছে এইভাবে অ্যান্সার লিখবে। এখানে প্যারা করার দরকার নেই। তোমরা কোটেশনটা যখন লিখবা এভাবে মাঝখানে, খাতার মাঝখানে, এক খাতার মাঝখানে লিখতে গেলে দুটো তিনটে লাইন করার দরকার নেই। এখানে হয়তো খাতার এখান থেকে শুরু করলাম, এখানে শেষ হলো, তো দেখে যাতে বোঝা যায় যে মাঝখানে আছে। আর কোটেশনে অবশ্যই এই যে কোটেশন মার্ক দিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে এই লাইনটা আটে না, একদম মানে এক হ্যাঁ, লাইন যখন যখন ধরবে না হয় না। তোমার এই এক লাইনে, তখন হয়তো তুমি নেক্সট লাইনে যাবা। অনেকে, তবে ম্যাক্সিমাম একটু একটু ছোট করে লেখার চেষ্টা করবে যে এটা তো আটার কথা, এটে যাবে এটা, এটাও এটে যাবে, হয়তো এই লাইনটা না আটতে পারে। কিন্তু চেষ্টা করবো ওই লাইনটা একটু ছোট করে লিখা, বা এই খাতার এখান থেকে শুরু থেকে যখন শুরু করবো। আর উপরে নিচে যেহেতু 1 ইঞ্চি করে ফাঁকা দেবা, এটা আমি সবসময় বলে থাকি যে কোটেশন দেওয়ার সময় উপরে এবং নিচে, এই যে আমি যতখানি ফাঁকা দিয়েছি এখানে, এই এতখানি করেই ফাঁকা দিতে হবে তোমাদেরকেও, যাতে করে টিচার খাতা দেখার সময় টিচারের চোখে পড়ে যে হ্যাঁ এখানে কিছু একটা আছে। আর টিচার যদি নাই চোখে পড়ে, তুমি আলাদা একটা এক্সট্রা জিনিস দিলা, যদি টিচারের চোখে না পড়ে তাহলে লাভ নাই। তোমার এসে মনে হবে যে অনেক লিখছি কিন্তু মার্কস পাবে না।
আচ্ছা, রিডিং রাইটিং স্কিল লেখার ক্ষেত্রে আমরা পার্ট এ বি এর আগে পার্ট সি শুরু করতে পারবো কিনা? হ্যাঁ, পারা যাবে না কেন? তবে এখানে একটা বিষয় থাকে, কোশ্চেনের উপর লিখে দেওয়া থাকে, যদি কখনো তোমাদের মানে সিরিয়ালি লিখতে হয় তবে এটা কোশ্চেনের উপর লিখে দেওয়া থাকে। আর এখানে এই অনার্সের পরীক্ষায় কোনো কোশ্চেনের উপরে এটা লেখা থাকে না যে তোমাকে সিরিয়ালি লিখতে হবে। হ্যাঁ, যখন তুমি পার্ট সি ধরলা তখন সবগুলো পার্ট সি এর অ্যান্সার করে নিলা, তারপরে পার্ট বি ধরলে পার্ট বি এর সব অ্যান্সার করে নিলা, এটা করতে পারো। তাই বলে তুমি পার্ট সি এর 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিলা, ঘুরে আবার 1 নাম্বার পার্ট এ এর 1 নাম্বারে চলে আসলা, আবার গিয়ে পার্ট বি এর 1 নাম্বার দিলা, এরকম করলে হজম হলো, এটা হবে না। এটা করলে টিচার তোমার খাতা দেখার সাথে সাথেই তোমার প্রতি একটা মানে রাগ চলে আসবে তার। কারণ তাকেও মুড সুইং করতে হচ্ছে যে একবার একটা প্রশ্ন তাকে 10 মার্কের চিন্তা করতে হচ্ছে, আবার 1 মার্কে, আবার 4 মার্কে। এটা বারবার করতে যখন হবে তখনই তোমার তাকে নেগেটিভ হবে। তো যখন লিখবো পার্ট সি, তখন পার্ট সি পুরোটা অ্যান্সার করে তারপর পার্ট বি তে যাবা, যখন পার্ট বি লিখবো তখন পার্ট বি, এরকম। আচ্ছা, বইতে যেভাবে কোটেশন মার্ক দেওয়া আছে, বইতে কোটেশন মার্ক দেওয়া যদি থাকে, হ্যাঁ ওইভাবেই দিতে হবে। এই যে এইভাবে কোটেশন মার্ক কি, কবিতা থেকে লাইন তুলে দেওয়া, যেমন এই লাইনগুলোতে কি আলোচনা করছে সেটাই হচ্ছে দেওয়া। আর এই যে এই মার্কগুলোকে বলা হয় কোটেশন মার্ক, এগুলো দিয়ে দিতে হবে। স্টাডি গাইড ওই ইনভার্টেড কমাগুলো দেওয়া নেই, এমনি সরাসরি কোটেশন দেওয়া। আচ্ছা, এটা কোন স্টাডি গাইডে? এবিসি তে ফেসবুক কর্নারে। আচ্ছা, ওখানে লাইন এরকম একটু বোল্ড করে দেওয়া নাই, এখানে যেমন বোল্ড করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বোল্ড করে দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু তাহলে এই ওটাই হচ্ছে, কোটেশন। কিন্তু তুমি তো তোমার খাতায় বোল্ড করে দিতে পারবে না। হুম। বোল্ড করতে গেলে ওটা তো ওভাররাইট করতে হবে, ওভাররাইট করলে তো খাতার অবস্থা 12টা বেজে যাবে। তো সেক্ষেত্রে এইগুলো কোটেশন মার্ক দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা গেল এই কোশ্চেনের অ্যান্সার। আমরা এবার এখান থেকে শর্টের যে অ্যান্সার সেগুলো, আচ্ছা এখনই কেটে যাবে, কেটে যাবে, আমি তোমাদেরকে আরেকবার লাইনে অ্যাড করে নিচ্ছি, আমি স্টপ করে দিয়ে আরেকবার অ্যাড করে দিচ্ছি, তোমরা অ্যাড হও। আচ্ছা, কি বলছো এখানে যে গতকাল থেকে জয়েন করতে গেলে পাসপোর্ট চাচ্ছে, এর আগে তো চাইনি। আচ্ছা, আগে কি হয়েছে আমি জানি না, তবে পাসপোর্ট ছাড়া তো ক্লাসে ঢোকা যায় না। কিভাবে কি হলো? পাসপোর্ট লাগবে, অন্তত একবার হলো লগ ইন করতে হয়, এবং এই জন্য গ্রুপে যেমন শেয়ার দেই এগুলোতে পাসপোর্ট প্রত্যেক দিনই থাকে, প্রতিদিনই স্যার, পাসপোর্ট। প্রথম থেকে আমার পাসপোর্ট বেশি লাগে না। আচ্ছা, আর আমি আমি জানি না তাহলে অপশনটা কি। আগে জাস্ট ওকেতে ক্লিক করলে পাসপোর্ট চাইতো, তাই তো? আচ্ছা, এটা হতে পারে আপডেট হতে পারে, যেমন তোমরা খেয়াল করবা যে সবগুলো সোশ্যাল মিডিয়া আপডেট হচ্ছে, যেমন ফেসবুক অনেক আপডেট হচ্ছে, ইভেন সামনে ফেসবুকের সবগুলো সার্ভিস একটা জায়গায় আসবে। একটা জায়গায় আসবে বলতে, যেমন ফেসবুক, এটা আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম, ফেসবুক এখন যেমন আমরা জানি ফেসবুক নামে সব পরিচিত, কোম্পানির নামই ফেসবুক, কিন্তু তারও সার্ভিস আছে, ফেসবুক সেই সার্ভিসের একটা অংশ। তো ফেসবুক নাকি এরকম করবে যে ওদের আলাদা নামে একটা কোম্পানি করবে, এবং সেই কোম্পানির ভেতরে ফেসবুক হবে তাদের একটা সিস্টার কনসার্ন। সিস্টার কনসার্ন হচ্ছে অনেকগুলো কোম্পানির একটা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপ, এই 4টা সার্ভিস হচ্ছে তাদের বর্তমানে আছে, আরও অনেক আছে। তো এই 4টা হচ্ছে প্রসিদ্ধ, এবং এই 4টাকে ফেসবুক নামে চালাচ্ছে। তো এখানে তো ফেসবুক নামে চালালে বাকিগুলো হোয়াটসঅ্যাপ নামেও তো চালাতে হতে পারে। তো সেক্ষেত্রে তখন তারা কি বলবে, আরেকটা মাদার কোম্পানি তারা এস্টাবলিশ করবে, এবং ওইটার আন্ডারে এগুলোকে হচ্ছে নিয়ে আসবে। এই যেমন মাদার কোম্পানি হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ, এইখানে যেমন তাদের অনেকগুলো ইয়ে রয়েছে, যেমন আরএফএল একটা সার্ভিস, আরএফএল এর ভেতরে আবার কত কি রয়েছে, ভিশন, তারপরে রিগ্যাল, তারপরে আরো কত কি। এই সব কিছু আবার প্রাণের ভেতরে যেমন অল টাইম, তারপরে আরো মেলা কিছু আর কি। তো সব মিলেই মাদার কোম্পানি হচ্ছে প্রাণ আরএফএল। কিন্তু এর ভেতরে এই যে এত কিছু, ইভেন প্রাণ আরএফএল এর যে গার্মেন্টস রয়েছে সেটাকে বলা হয় চরকা।
চরকা গার্মেন্টস। তো চরকা গার্মেন্টসও তাদের প্রাণ আরএফএল ভিতরে, মাদার কোম্পানি হচ্ছে প্রাণ আরএফএল, এবং এরপরে এর ভেতরে ছোট ছোট আরো অনেক কোম্পানি, যেগুলোকে মিলিয়ে বলা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি। যেমন স্কোয়ারের অনেক সার্ভিস আছে না, স্কোয়ারের যেমন তোমার এই যে আহ, ঔষধ শিল্প একটা রয়েছে, তারপরে এই যে কি বলে এটাকে, ফুড প্রোডাক্টস রয়েছে। তো এইগুলো হচ্ছে আলাদা আলাদা, ঠিক এরকম হবে। তো এখন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হয়তো এরকম কারণেই কোনো একটা আপডেট নিয়ে আসছে হচ্ছে আমাদের জুম আর কি, জুম হয়তো এরকম কোনো আপডেট নিয়ে আসছে যার জন্য এখন পাসপোর্ট ছাড়া ঢোকা হচ্ছে। তো ভয় লাগার কিছু নেই, কারণ এটা যত পড়বে এটার একটা ইয়ে হচ্ছে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে তো ভয় লাগবেই। এবার আমি কোশ্চেন গুলো লিখতে দিচ্ছি, তোমরা কি লিখে দিচ্ছ? কই, কয়জন লিখে দিয়েছো? স্যার, হুম। স্যার এই পয়েমে কি সেটিংস এন্ড ইমেজারি আছে? সেটিংস না, ওরকম কোনো সেটিংস নাই, সব কবিতাতে সেটিং থাকে, হ্যাঁ। যেখানে যেটা হচ্ছে তোমার প্রসিদ্ধ সেই প্রশ্নগুলোই আসে। যেমন এইখানে কবির যে দুঃখ এবং সেখান থেকে গডের প্রতি সাবমিশন, এটাকে হাইলাইট করা হয়েছে, তো এখানে এই জাতীয় কোশ্চেন আসবে। কিন্তু এখানে যেমন ধরো তোমার হচ্ছে ওইরকম ইমেজারি নাই, বাট এখানে অ্যালিউশন রয়েছে। অ্যালিউশন বলতে যে বাইবেলের ফেরেশতাদের কথা বলা হয়েছে, তো এখানে অ্যালিউশনটা আবার বেশি ইয়ে রয়েছে, প্রাধান্য রয়েছে। তো সেটিং সবটাতেই থাকে, কিন্তু একটাতে এক একটাতে এক একটা করে। যেমন টু অটাম কবিতার যে সেটিং, ওখানে প্রচুর ইমেজারি রয়েছে, এবং ওখানে একটা ন্যাচারাল সেটিং রয়েছে। তারপরে ড্যাফোডিল, যেটা আমার কথা যেটা বললাম, আই ওয়ান্ট লনলি অ্যাজ এ ক্লাউড, এখানেও হচ্ছে তোমার সেটিং রয়েছে এবং ইমেজারি রয়েছে। আবার গুড মরদ কথা যদি চিন্তা করো, ওখানে গুড মরদে বা এই যে কবিতা ওরকম দেখতে মানে আপাতত দৃষ্টিতে কোনো সেটিং বা ওরকম ইমেজারি নেই, কিন্তু এগুলোর আবার অন্য কোনো একটা জিনিসকে হাইলাইট করা হয়েছে। আচ্ছা, এবার আমরা এটার যে ব্রিফ কোশ্চেনের যে সাজেশন সেটাকে আমি তোমাদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে 1 নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে হু সার্ভস গড বেস্ট, কে গডকে সবচেয়ে বেশি সার্ভ করছে, বা হু সার্ভস গড বেস্ট অ্যাকর্ডিং টু মিল্টন, মিল্টনের মতে গডের সার্ভিসটা কে বেশি দিচ্ছে বা গডকে কে বেশি সার্ভ করছে। তো অ্যান্সার হচ্ছে হি। স্যার ব্রিফ কোশ্চেন গুলো হুম। আপনি যখন বলেন এটা তো স্ক্রিনে দেখতে পাই না, জাস্ট আপনারটা শুনতে হয়। হ্যাঁ তাই তো, ব্রিফ কোশ্চেনটা শুধু কোশ্চেনটা নিবা এবং তুলে নিয়ে ওইটা তোমার বই থেকে দাগিয়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে দেখো যে এটা হচ্ছে ব্রিফ কোশ্চেন। এরপরে আরো একটা, এটা আমি আসলে অনেকগুলো থাকে তো তো অত তো টাইপ করা যাবে না, এটা বই থেকেই নিয়ে নিয়েছি। টাইপ করতে গেলে তো আমার সারাদিন চলে যাবে টাইপ করতে করতে। আচ্ছা, এরপরে দেখো যে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস, অন হিজ ব্লাইন্ডনেস এর রাইম স্কিমটা কি সেটা নিয়ে লিখতে বলছে। এরপরে হু ইজ দ্য রাইটার অফ অন হিজ ব্লাইন্ডনেস, জন মিল্টন, এগুলো আসে না আর কি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লাইট, এখানে লাইট একটা শব্দ রয়েছে, সেই লাইট দ্বারা কি বোঝানো হচ্ছে? তো এখানে লাইট দ্বারা ডেফিনেটলি তোমার আইসাইট, চোখের যে দৃষ্টিশক্তি সেটাকে বোঝানো হচ্ছে। হাউ ডিড জন মিল্টন ওয়ান্ট টু সার্ভ গড, কিভাবে জন মিল্টন গডের সার্ভ করতে চাচ্ছেন, গডকে সেবা করতে চাচ্ছেন। জন মিল্টন actually wanted to serve God with his poetic talent, with his writing, এভাবে আমরা বলতে পারি। তারপরে হাউ ডাজ জন মিল্টন কনসোল হিমসেলফ অ্যাট দ্য এন্ড অফ হিজ পোয়েম, এই পোয়েমের শেষে কিভাবে জন মিল্টন তার নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। তো এখানে বলতে পারি যে at the end of the poem John Milton consoles himself by saying that those who only stand and wait also serve God like the angels, অ্যাঞ্জেলদের মধ্যে ওই ব্যক্তিগুলো যারা
পানি খেয়ে নিলাম, সরি। আচ্ছা, তো বলছে এখানে যে গডের মানে মিল্টনের মতে যে মিল্টন আর কি তার নিজেকে সান্ত্বনা দিচ্ছেন যে ওই ব্যক্তি যারা গডের প্রেশার সত্ত্বেও, গডের দেয়া বিভিন্ন রকমের, বলতে পারো এটা এটা কি শাস্তি, বলবো কি শাস্তি না, মানে এক ধরনের টেস্ট বলতে পারো, যে গড তাকে টেস্ট করছে, একটা জ্বালা যন্ত্রণা দিল গড তাকে, এবং তারপরেও যে ব্যক্তি ওয়েট করছে, পেশেন্স ধারণ করছে, পেশেন্ট হয়ে আছে এবং ভালো দিনের বা সুদিনের অপেক্ষা করছে, সেই ব্যক্তি মূলত গডের সেবা করছে। তারপরে জন মিল্টন কবে হচ্ছে ব্লাইন্ড হয়েছিলেন? 1652 সালে জন মিল্টন ব্লাইন্ড হয়ে গিয়েছিলেন। তো জন মিল্টনের হোয়াট ইজ মিল্টনস কোশ্চেন টু গড, গডের প্রতি মিল্টনের প্রশ্নটা কি? গডের প্রতি মিল্টনের প্রশ্নটা হচ্ছে যে যদি গড তার কাছে কোনো সার্ভিস চেয়েই থাকে, বা গড যদি চায় যে তার কাছে তার সেবা করবো হচ্ছে জন মিল্টন, তাহলে তার কেন এই আইসাইট তুলে নিলেন, দৃষ্টিশক্তিটা কেন কেড়ে নিলেন? সেটা আমার খুব প্রশ্ন শুরুর দিকে। আচ্ছা, এই কবিতায় কার ব্লাইন্ডনেসের কথা বলা হচ্ছে? এই কবিতায় অবশ্যই জন মিল্টনের ব্লাইন্ডনেসের কথা বলছে। এবার এখানে একটা ওয়ার্ড আছে না, পেশেন্স, এই পেশেন্স দ্বারা কি বোঝানো হচ্ছে? একটা আমরা ওয়ার্ড পেলাম হচ্ছে লাইট, লাইট দ্বারা আইসাইট কি বোঝানো হচ্ছে, আর একটা ওয়ার্ড হচ্ছে পেশেন্স দ্বারা। পেশেন্স ইজ দ্য পোয়েটস ওন কনসাইন্স অ্যান্সারিং মেনি কোশ্চেন্স। এবং এখানে এই কবিতায় পেশেন্স বলতে কবির নিজস্ব যে বিবেক, কনসাইন্স যেটা রয়েছে সেটাই, এবং এই বিবেক তাকে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছে। এবং শুরু থেকে কোশ্চেন করছেন সে কবি গডের কাছে, কিন্তু পরে আবার নিজে নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছেন বা অ্যান্সার বের করে ফেলছেন। তো এটা কিভাবে বের হলো? এটা হচ্ছে তার যে বিবেক, সেটা, এবং তার বিবেকটা তার ভিতরে মার করছে, মার বলতে কি বিড়বিড় করে কথা বলে। তো বিড়বিড় করে তাকে বলে দিচ্ছে যে আসলে গড তোমাকে এইভাবে সার্ভিস চাচ্ছেন, বা এটা চাচ্ছেন, বা এইভাবে তোমাকে গড তোমাকে ক্যারেক্টারে মানে ফিচার করেছেন আর কি, ক্যারেক্টারাইজড করেছেন। আচ্ছা, সো এখানে এই কয়েকটাই, এই 10-12টা পড়লেই মোটামুটি এখান থেকে চলে আসবে। তো এখান থেকে তবে আরেকটা জিনিস, এখানে এই কবিতাগুলোর স্ক্যানশনটা তোমরা পড়ে নিও, রাইম স্কিমটা পড়ে নিও। আচ্ছা, এখন পার্ট বি এর জন্য আমি একটা সাজেশনে যেখানে দিয়েছি, এই সাজেশনে অলরেডি তোমরা অ্যান্সার পেয়ে গেছো, পরের মতোই আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। দেখো, হাউ ডাজ জন মিল্টন কনসোলস অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কিভাবে এই জন মিল্টন তার নিজেকে সান্ত্বনা দিচ্ছেন এই কবিতার শেষে। তো এটা এক লাইন হয়তো কবিতা সম্পর্কে লিখলা, এক লাইন শেষে গিয়ে তোমার মতামত দিলে, এবং মাঝখানে 2-4 লাইন লিখতে হবে এটা সম্পর্কে। কবি শুরুতে অন্ধ হয়ে যান, অন্ধ হয়ে যাওয়ার পর তার মনে হয় যে গডকে তাহলে তিনি আর সার্ভিস দিতে পারছেন না, তিনি যখন তার ট্যালেন্ট ছিল তিনি তখন সার্ভিস দিয়েছেন, তো এখন তিনি অনেক ল্যামেন্টেশনের ভেতরে আছেন, বা গ্রাইফের ভেতরে আছেন, সরো অ্যান্ড গ্রাইফের ভেতরে আছেন। তো এই অবস্থায় তিনি তার নিজেকে আবার সান্ত্বনা দিচ্ছেন এইভাবে যে আম, যারা গডের হচ্ছে কি বলে যে গডের দেয়া বিভিন্ন প্রেশার বা চাপ দেওয়া সত্ত্বেও আর কি, আমি এটা ভালো বাংলাটা খুঁজে পাচ্ছি না, ইয়োগটাই বারবার আসতেছে। তো গডের এই ইয়োগ দেওয়ার পরেও হচ্ছে তারা, যারা, যে ব্যক্তিরা হচ্ছে ওয়েট করে, ধৈর্য ধারণ করে এবং ভালো দিনের জন্য ওয়েট করে, কোনো অভাব মানে অভিযোগ করে না, তারাই মূলত গডকে মানে সার্ভিস দিয়ে চলেছে। এবং এভাবে মূলত হচ্ছে কবি এখানে নিজেকে সান্ত্বনা দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি এখানে কবি বাইবেল থেকে অ্যালিউশন দিয়েছেন যে কিছু ফেরেশতা আছে যারা সবসময় ইড মোশনে থাকে, গডের জন্য কাজ করে, আবার কিছু ফেরেশতা আছে যারা হচ্ছে সবসময় ওয়েট করে গডের সামনে, এবং তারা ওয়েট করছে গড কবে তাদের কি বলে, কি অর্ডার দেয়। তো এইটাও দিয়ে যদি বলছেন যে আসলে গড ওই সমস্ত লোকদেরকে মানে সার্ভিস পছন্দ করে যারা পেশেন্স ধারণ করে এবং ওয়েট করে। তো এটা হচ্ছে অ্যান্সার। আর এগুলো ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করবা, ফ্রি হ্যান্ড লিখছো না কেন, ফ্রি হ্যান্ড লিখে লিখে গ্রুপে পোস্ট করবা, তোমরা তোমাদের নিজেদের লেখাগুলোই একজন আরেকজন দেখবে, এভাবেই তো অনেক কিছু হয়ে যায়। একজন আরেকজনের ভুল ধরবে, ভুল ধরলে কেউ কিন্তু আবার একজন আরেকজনের উপর রেগে যেও না, আমার ভুল ধরেছে, এটা না, তোমার ভুল ধরেছে মানে তোমার উপকার করবে।
আচ্ছা, এরপর দেখো যে হু অ্যাকর্ডিং টু মিল্টন সার্ভস গড বেস্ট। ওই যে মিল্টনের মতে গডকে সবচেয়ে বেশি সার্ভিস কে দিচ্ছে। তো ওইটাই যে গডের দেয়া ইয়ক্ট মানে শর্তে গড যে তার ঘাড়ের উপরে জোয়াল চাপিয়ে দিয়েছে, দাসত্বের জোয়াল, বা আরেকটা যদি বলতে পারো যে যন্ত্রণা বা কষ্টের জোয়াল চাপিয়ে দেওয়া সত্ত্বেও যে ব্যক্তি পেশেন্স ধারণ করছে সেই মূলত গডের সবচেয়ে বেশি সার্ভ করছে। তো এটা হচ্ছে অ্যান্সার, এবং বাকিটা তোমরা বই থেকে, তোমাদের গাইড থেকে তোমরা পড়ে নিতে পারবে। জাস্ট জিনিসটা মাথায় রেখো, মাথায় রাখলে তোমরা এটাকে ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করো, ফ্রি হ্যান্ড তাহলে লিখতে পারবে। সবসময় মাথায় রাখবো যে আমি ফ্রি হ্যান্ড লিখবো। আচ্ছা, এবার আমি আর সামনে আগাতে চাচ্ছি না, আমি এখানে কোশ্চেনের অ্যান্সার নেই। ফেসবুকে কয়েকটা ভিডিও দেখলাম, ওইখানে বলছে যে পার্ট এ তে নাকি 10টা লিখলেও 10-এ 10 দেয় না, ওভারভিউ এর ওপর ডিপেন্ড করে একটা মার্ক। আমার একটা মার্ক দেয় মানে, তুমি যেটা বলছো যে 10-এ 10টা, হ্যাঁ এখানে একটা কারণ আছে। তুমি যদি 10-এ 10টাই খুব সুন্দর করে লিখো, 10-এ 10 পাও। বাট দেখা যায় যে অনেকেই কোশ্চেনগুলো এমন লিখে যে 10টার ভেতরে তার 4টা-5টাতে গ্রামারের ভুল, তারপরে দেখা গেল যে 4টা-5টার অ্যান্সার একেবারে কারেক্ট হয়েছে, 4টা-5টার অ্যান্সার একটু মানে ওখানে রয়েছে, শর্টেজ রয়েছে অ্যান্সারে। তখন দেখা যাচ্ছে যে ওই টিচাররা 10-এ 10 নেয়, 10-এ 8 দিয়ে দিল। তো এটা ওই যে ওখানে টিচারকে তুমি কতটা খুশি করতে পারছো তোমার রাইটিং দিয়ে, সেটা অনেক সময় হয়। তবে 10-এ 10ও পাওয়া যায়, এটা মিথ্যা কথা যে দেয়ই না, এটা মিথ্যা কথা। তুমি অ্যান্সার লিখবা তাহলে দিবে না কেন? যারা ফার্স্ট ক্লাস পাচ্ছে তারা 10-এ 10ই পাচ্ছে। যেমন ধরো বললো, স্যার একটা হ্যাঁ, স্যার একটা ভিডিওতে দেখছিলাম যে ওখানে বলা হচ্ছে যে 10-এ মানে 10টা হইলেও ওইটা নাকি একটা ব্রড কোশ্চেনের মতো ধরে ওখানে হচ্ছে মার্ক দেওয়া হয়, তাহলে কিন্তু আবার প্রত্যেকটাতে এক তাহলে আবার এক এক করে লাভ হলো কি? এটা ফালতু কথা। হ্যাঁ এটা একটা ভিডিওতে এটা দেখছিলাম। এটা যদি কোনো টিচারও বলে থাকে তাহলে ওটা টিচার তার নিজের মতামতটা শুধু বলছে। 10-এ 10 যদি না দিবে তুমি ফার্স্ট ক্লাস পাবা? তুমি হিসাব করো তো। ধরো তুমি প্রত্যেকটা কোশ্চেনে তুমি 6 করে বা 7 করে তুমি মার্কস পাচ্ছ, 6 করে পাচ্ছ। তো দু একটা কোশ্চেন এরকমও আসবে তুমি একটু বেশি পাবা, দু একটা আবার একটু কম আসবে। তো তুমি ফার্স্ট ক্লাস তাহলে কিভাবে পাবা, এ প্লাস কিভাবে পাবা, বা এ গ্রেড কিভাবে পাবা? তো এটা এই যে যখনই অনেক আগে আমাদের সময় ছিল কি, মানে তোমাদের আগের সিলেবাসটাই আমাদের ছিল যে আমরা 4টা ব্রড কোশ্চেন লিখতাম, 4-20-80, আর 4টা লিখতাম হচ্ছে এক্সপ্লেনেশন শুধু। তাহলে কি হতো, 4-5-20, এই 100। এখন আমাদেরকে কিভাবে দিত, আমরা হচ্ছে 20-এর মধ্যে সর্বোচ্চ 10 পেতাম, এবং 10 পেলে আমরা নিজেদেরকে অনেক লাকি ভাবতাম, এবং মাটিতে পা পড়তো না, এরকম একটা অবস্থা। আমি 10 মার্ক পেয়েছি এই প্রশ্ন লিখে। আর ব্যাখ্যাগুলি যেগুলো লিখতাম সেগুলোতে 2.5 মার্ক পেতাম, 2.5 মার্ক কোনোটাতে যদি 3 মার্ক পেয়ে যেতাম তাহলে মুই কি হইলাম রে, এরকম একটা অবস্থা। তার মানে আমরা সবসময় 50 পেতাম, 45ই আমাদের টার্গেট ছিল যে সেকেন্ড ক্লাস পাওয়া। 50 পেলে আমরা অনেক খুশি, হ্যাঁ 55ও পাওয়া যেত, কিন্তু 60 পাওয়া যেত না। হ্যাঁ, মানে একেবারে রেয়ার, হয়তো সারা বাংলাদেশে দু একজন। বা অনেক সময় ছোট যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে মার্কস একটু বেশি দেয়, যে তাদের স্টুডেন্টদেরকে একটু দেখানোর জন্য, বা মানে এরকম আর কি, ছোট কলেজগুলো মার্কস বেশি দেয়। যেমন তোমার খাতা যদি ঢাকা কলেজের এক টিচার দেখে, তোমাকে যদি 100-তে মানে 50 দেয়, ওই সেম খাতা যদি তোমার ধরো সাপোজ কুড়িগ্রামের কোনো একটা কলেজের, সরকারি কলেজের টিচার দেখলো, বা জয়পুরহাটের বা নাটোরের বা অন্য কোনো বিভাগীয় শহর না, মানে ছোট একটা কলেজে, তাহলে সেই টিচার ওখানে দেখবে যে তোমাকে 100-তে হয়তো 55 বা 60 মার্ক দিয়ে দিয়েছে। মানে ছোট কলেজের টিচারদের তারা মার্কস বেশি দেয়, এটা একটা সাধারণ একটা টেন্ডেন্সি থাকে। আর বড় কলেজের তাদের একটা ভাব থাকে, ও না এটা হয়নি, এরকম একটা ভাব থাকে। তো সবসময় মাথায় রাখবা যে ওই মার্কস যেটা দেয়া আছে তোমাদের সময়টাতে, তোমাদেরকে এ গ্রেড পাওয়ানো, গ্রেডিং সিস্টেমে নিয়ে আসাই হয়েছে তোমাদেরকে, বা এই মার্কস গুলোকে এত সেগ্রিগেট করা, বা এত মানে ফ্র্যাগমেন্ট করা, ভেঙে ভেঙে দেয়া। ওই যে 20 মার্ক থেকে 20 মার্ককে 10 মার্ক করা, এবং ওই যে 5 মার্ক ছিল ওইগুলোকে এই যে 1 মার্ক করা, তারপর সেখান থেকে 4 মার্ক করা। এটার কারণে হচ্ছে যে তোমরা বেশি মার্ক ক্যারি করতে পারো।
তো এখানে যদি 1 মার্ক গুলোকে যদি 10 মার্ক ধরেই করে, তাহলে তো লাভ নাই, তাহলে তো কেউ ফার্স্ট ক্লাস পাইছে না। আচ্ছা, তারপরে ফার্স্ট সেকেন্ড এবং সেকেন্ড ইয়ারে ক্লাস পেয়ে ফাইনাল ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়া পসিবল। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, হ্যাঁ ফার্স্ট ক্লাস পাচ্ছে তো। ফার্স্ট ক্লাস পাওয়া কি তোমার 3 আউট অফ 4, তুমি যদি 3 পাও তাহলেই হবে। তুমি আমাদের ক্লাউড স্কুলের যে মডারেটর কৃষ্ণা মণ্ডল, সরি কৃষ্ণা মণ্ডল না, সুকান্ত হীরা, সুকান্ত হীরা তো ফার্স্ট ক্লাস পেয়েছে 3.13 না কত যেন পাওয়া। এই যে এবার রেজাল্ট হলো ফোর্থ ইয়ারে, সেটাতেই পেয়েছে সে। তো ফার্স্ট ক্লাস পাওয়া যাবে না কেন? অবশ্যই। এবং ফার্স্ট ক্লাস পাইতে হলে আগে শুরু থেকে পড়াশোনাটা করতে হয়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন ফার্স্ট ক্লাস নাই, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার মিলে তোমাকে পড়তে হবে প্রায় 18টা পার্ট। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে পড়তে হয় মেবি, মানে আমি শুধু ইংলিশের কথা বলতেছি, মেবি তোমার হচ্ছে 6টা আর 4টা 8টা পার্ট। তাহলে কোথায় 6টা 4টা আর কোথায় 18টা 2 ইয়ার মিলে। তো এইখানে শুরুর দিকে যদি ফার্স্ট ক্লাস না থাকে, তাহলে শেষের দিকে গিয়ে তুমি কেমনে ইয়ে করবে। আর যদি ইমপ্রুভমেন্ট থাকে তাহলে তো শেষ, ফার্স্ট ক্লাস পাওয়া খুব কষ্ট। হ্যাঁ, আবার অনেকে এরকম করে, এটা আমি একটা টেকনিক তোমাদেরকে বলে দিই। যারা মেরিটোরিয়াস, মেধাবী বলছি না, মানে যারা তো এরকম অনেক সময় হয় না যে ভার্সিটিতে একবার চান্স পেলে না, পরের বার কোথাও ভর্তি হয় না, পরের বার আবার পরীক্ষা দিয়ে ভার্সিটিতে চান্স পায়। ঠিক এরকম অনেক স্টুডেন্ট আছে ইংলিশে, দেখছে যে আচ্ছা এই প্রশ্নটা আমি যদি লিখি, পরীক্ষা হলে বসে চিন্তা করছে সে যে এই প্রশ্নটা যদি আমি লিখি তাহলে আমার ফার্স্ট ক্লাস আসবে না, তাহলে কি করবো আমি এবার এমন একটা মার্কস পাবো, এমন একটা পরিমাণে লিখবো বা সময় কাটাবো যাতে করে আমার ফার্স্ট ক্লাস দেওয়ার অপশন থাকে, আমার জন্য ইমপ্রুভ দেওয়ার অপশন থাকে, আমি যাতে করে পরের বার পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পাই। এরকম অনেক স্টুডেন্ট থাকে, মাঝে হচ্ছে যে 4টা পরীক্ষার মধ্যে সে 3টা ভালো করেছে, শেষেরটা তার দেখে মনে হচ্ছে এটাতে ফার্স্ট ক্লাস আসবে না, তখন সে ওই পরীক্ষাটা খারাপ করে দেয় যাতে ইমপ্রুভমেন্ট দিতে পারে পরের বার, এবং পরের বার ওটাতে ফার্স্ট ক্লাস ক্যারি করতে পারে। তবে সেক্ষেত্রে তোমার কনফিডেন্স থাকতে হবে এরকম যে আচ্ছা আমি এটা লিখলাম, এটা তো ভালো লিখলাম, তাহলে এখানে আমি কনফিডেন্স ইয়ে করে। অনেক স্টুডেন্ট আবার আছে যে অহেতুক কনফিডেন্ট, মানে এত কনফিডেন্ট যে মানে না লিখেই কনফিডেন্ট, সে কি লিখে আসছে আবল তাবল এসে বলতে আরে ফাটাই দিয়েছি, মানে সে রিয়েলি বলতেছে হ্যাঁ আমি কনফিডেন্ট, কিন্তু মার্কস পাচ্ছে না। সো এরকম হলে হবে না, তোমাকে আবার বুঝতে হবে যে তোমার লেখার স্ট্যান্ডার্ড কতটুকু, তুমি কেমন লিখলা, লিখে ওইভাবে আর কি তোমাকে কনফিডেন্ট হতে হবে। অহেতুক কনফিডেন্ট, সাঁতার না শিখে কনফিডেন্ট হয়ে লাভ নেই, বিশ্বাসের ইয়েতেই। স্যার এখনো তো সবার মনে হচ্ছে প্রিপারেশন খুব ভালো, মানে যার সাথে আছে মনে হচ্ছে যে একদম পরীক্ষায় ফার্স্ট ক্লাস সবাই পাবে, মনে হচ্ছে তো আমারই শুধু খারাপ। হ্যাঁ, এটা মনে হয়, এটা মনে হয় পরীক্ষা দিলে আর কি বোঝা যায় আসলে। ইভেন তোমরা যদি কখনো খেয়াল করে দেখো, তোমরা যখন শুরুতে প্রথম দিকে ক্লাস করেছো, শুরুতে কিছু তোমাদের ফ্রেন্ড আছে না, ক্লাসে গিয়ে টিচারদের সাথে ইংলিশে কথা বলছে, এটা সেটা অনেক কিছু, মনে হচ্ছে যেন মানে কি হয়ে গেছে, কিন্তু দেখা যায় আলটিমেটলি যে লাস্টে গিয়ে রেজাল্ট তাদের খারাপ হয়। হ্যাঁ, অনেকে আছে ভালো হচ্ছে রেজাল্ট, কিন্তু ম্যাক্সিমামের খারাপ হয়। যারা বেশি লাফালাফি লম্পঝম্প করবে ইংলিশ লিটারেচার নিয়ে, তাদের মানে রেজাল্ট খারাপ হবে। তো বেশি হ্যাঁ কিছু স্যার, শো ঠিকই অফ করাই বলছেন যাবে না, যে শো অফ করাই ঠিকই যাবে না। বলছেন স্যার। আমি স্পোকেন ইংলিশে আমাদের সবাই এটা মনে হচ্ছে যে আমরা খারাপ রেজাল্ট করব, কারোর প্রিপারেশন ভালো মনে হচ্ছে না, শুধু এটা এটা ভয় কাজ মনে মনে করতেছে। হচ্ছে, কিন্তু ওই দেখবো যে পরীক্ষার আগে ঠিকই হয়ে গেছে, এখন তো পড়াশোনা করতে হবে। এখন যদি আবার এরকমটা হয় যে রুটিন দেওয়ার আগে আমি কিছুই পড়িনি, স্টোরিগুলোও অজানা, তাহলে তো 1 মাসের প্রিপারেশনে তো ভালো রেজাল্ট হবে না। যদি 1 মাসের প্রিপারেশনে তোমাকে যদি ফার্স্ট ক্লাস দেয়, তাহলে যে অনেক দিন ধরে পড়তেছে তাকে কত রেজাল্ট তার পাওয়া উচিত। মানে যদি আল্লাহর দিক থেকে যে চিন্তা করি যে আল্লাহ তোমাকে ফার্স্ট ক্লাস দিল, তুমি 1 মাস পড়ে বা 2 মাস পড়ে, তাহলে যে ব্যক্তিরা 8 মাস ধরে পড়তেছে তাকে আল্লাহর কি কোন ক্লাস দেওয়া উচিত তাহলে। তো এটা হচ্ছে অনেকটা ইয়ের উপরে নির্ভর করে, যে তুমি কম পড়ে পাবা এরকম দেখা যাচ্ছে যে শতকরা 1 জন 2 জন 5 জন যারা অল্প পড়েও একটা ভালো রেজাল্ট করে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর স্টুডেন্ট তো বেশি, তাদেরকে অনেক পড়তে হয়। আর কিছু আছে যারা ওই যে আমি ইংলিশে পড়ি এটা দিয়েই, আর তারা অনেক এটাতেই তারা ওকে, আমার ভালো রেজাল্ট যাই হোক না কেন। 2.75 পেলে 2টাই ইমপ্রুভ
আচ্ছা, দুইটা ইমপ্রুভ দিলে কেমন মার্কস পেতে হবে ফার্স্ট ক্লাস পেতে? ফার্স্ট ক্লাস বলতে আমি যেটা বোঝাচ্ছি 3/4। তোমাদের যে গ্রেডিং পয়েন্ট সেটাতে 4 মার্ক, 4 পয়েন্ট না, এটা হচ্ছে 3 পয়েন্ট পেতে হবে। এখানে 2.75 পেয়েছো, এখানে 2.75 না পেয়ে 3 পেতে হবে। 3 পেলেই তুমি ফার্স্ট ক্লাস। আচ্ছা, এরপরে কিভাবে পড়লে ফার্স্ট ক্লাস পাওয়া যায়? আচ্ছা, কিভাবে পড়লে ফার্স্ট ক্লাস পাওয়া যায় এটা পরীক্ষার আগে বললে কোনো লাভ হবে না। ফার্স্ট ক্লাসের চিন্তা এখন বাদ, এখন পরীক্ষাটা দাও। কিভাবে পড়লে এটা হচ্ছে তুমি তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে কিভাবে পড়লে ফার্স্ট ক্লাস পাওয়া যাবে। অবশ্যই শুরু থেকে অনেক ভালো করে পড়তে হবে, তোমার স্টোরিগুলো তোমার মাথায় থাকতে হবে, ওইগুলো তোমার মনে রাখতে হবে, তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে, তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারতে হবে, কোটেশন জানতে হবে, তারপরে নির্ভুল গ্রামার হতে হবে। তুমি একটা প্রশ্ন লিখলা, প্রশ্নের মধ্যে অনেকগুলো স্ট্যান্ডার দিয়ে একটা প্রশ্নতেই প্রত্যেকটা স্ট্যান্ডারের শুরুতেই লাইনের গ্রামারের ভুল, তাহলে তুমি তো ফার্স্ট ক্লাস পাবা না। আবার তোমার রাইটিং, হাতে হ্যান্ড রাইটিং ভালো খারাপের কথা আমি বলছি না, হ্যান্ড রাইটিং পরিষ্কার কিনা। তো দেখা যাচ্ছে যে এমন অপরিষ্কার যে তোমার ভালো লিখলেও তখন টিচার বিরক্ত। তো এইখানে এগুলো সব মাথায় রেখে লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করতে পারো, তারপরে আমি শেষ করে দেবো। স্যার বিকালের ক্লাস কখন নেন? বিকেলে তো ক্লাস নেই না, আমি এই যে মর্নিং ক্লাস? ও মর্নিং আচ্ছা। ক্লাস আর নাইট ক্লাস আর কি। মর্নিং ক্লাস এই জন্য দিচ্ছি যে এই ক্লাসগুলো সকালে হয়েছে তাই, কারণ অনেকে আমার জিজ্ঞাসা করে এই ক্লাস কখন হলো, এটা সেটা। আর যেমন ও স্যার, গতকাল, নাইটে আবার ক্লাস হয়? হ্যাঁ এই গ্রুপে তো রাত্রে আমার ক্লাস হয় কয়টায় স্যার? 8টায়। যেমন এই যে গত পরশুদিন হয়নি, যেমন পরশুদিন তোমাদের ক্লাস নিতে যেতে অসুস্থ হয়ে গেলাম না আমি, তোমাদের ক্লাস নিতে যেতে আমি বললাম যে আমি একটু অসুস্থ ফিল করছি। তো ওই সময় ব্লাড প্রেশারটা ফল করেছিল। তো পরে আমি তোমাদের ইয়ে করার পরে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারের ওষুধ টষুধ দিয়েছে। তো সেই ওষুধ খেয়েছি এবং গতকালকে তোমাদের তো সকালে নিলাম ক্লাসটা, শুক্রবার। তো গতকাল রাতে আমি কোনো ক্লাস নেইনি, কারণ হলো যে আগের দিন তো অসুস্থ ছিলামই, গতকাল রাতে ক্লাস নেইনি। সবাই বলছিল, তাই ব্যাপারটা হচ্ছে যে শুক্রবার, ওই জন্য আরো ক্লাস নেইনি, একটু বাইরে ছিলাম আর কি। অনেকেই বলছিল, পরে আমি বললাম যে আজকে কি শুক্রবার না, এই দিয়ে দেখো একটা স্ট্যাটাসও দিয়েছিলাম আমি। আচ্ছা, এই এই প্রশ্ন হচ্ছে বাচ্চাদের মতো হয়ে গেল যে ব্রড কোশ্চেন পড়তে অনেক টাইম লাগে। ব্রড কোশ্চেন পড়তে তো টাইম লাগবেই। তোমার একটা হচ্ছে 1 মার্কের কোশ্চেন, আর একটা 4 মার্কের, আর একটা 10 মার্কের। তো 10 মার্কেরটা তুমি টাইম দেবা না। আর এগুলো হচ্ছে ওই যে তোমার দীর্ঘদিন না পড়লে, না লিখলে এগুলোতে টাইম বেশি লাগবে। হ্যাঁ, ব্রড কোশ্চেন গুলো তো 25 মিনিট টাইম দিতে হবে, 25 মিনিটের বেশি দেওয়া যাবে না। 5টা ব্রড কোশ্চেনে তোমার 25 মিনিটের বেশি টাইম দেওয়া যাবে না, 25 মিনিট করে আর কি। তাতে মেবি তোমাদের 2 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। 2 ঘন্টা বা 2.5 ঘন্টা থেকে আড়াই ঘন্টা। স্যার আজকে রাতের ক্লাসে কি স্যার মেমো মিনিটস এগুলা নিয়ম বলে দিবেন? হ্যাঁ, এগুলো ওই যে প্যারাগ্রাফ এবং এসে হয়েছে, এবার এর নেক্সটে যেটা আছে সেটা করা। তো ঠিক আছে, এখন এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আর সামনে আগামীকাল আবার ইনশাল্লাহ ক্লাস হবে। আর এই যে যে প্রশ্নটা তোমাকে বুঝিয়ে দিলাম, এটা লিখে তোমরা গ্রুপে পোস্ট করো। ভাই আমি খাতা না দেখলেও আমি তো দেখবো, হয়তো দেখা যাচ্ছে এখন যেমন একটা একটা করে আসছে, একটা করে খাতার কি দেখবো, 4-5টা হোক বা 10-12টা হোক, তখন সবগুলো খাতা দেখে ভুলগুলো ধরিয়ে দেবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভুল লেখা, লিটারেচারে ভুল কিন্তু লিখায় অত কিছু ধরে না, তোমার ডেকোরেশনে ধরে। খাতাগুলি সুন্দর করে লিখবা, তাহলেই হবে। আমি তোমাদের কতদিন একটা নোট দেখাইলাম, তোমরা অনেকেই বলছো যে কই এখানে তো একটা পাতা, ওপর উপরে ক্লিক করে স্লাইড করো, তাহলে তো অনেকগুলি নোট পেয়ে যাবো, অনেকগুলি পাতা রয়েছে ওখানে, পৃষ্ঠা রয়েছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আবার কালকে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর রাত্রে তো ক্লাস হবে, রাত্রেও জয়েন করতে পারো। তোমাদের যাদের ইয়ে রয়েছে, প্রোস পোয়েট্রি রয়েছে, তারাও এটাতে জয়েন করো। ইভেন যাদের ইমপ্রুভমেন্ট রয়েছে তারাও জয়েন করো। কি জন্য?
ওইটাতে সেকেন্ড ইয়ারে কিন্তু অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং রয়েছে, ওইখানে গিয়ে ওই রাইটিং অংশে অংশে কিন্তু ওগুলো লিখতে হবে, ওই রিপোর্ট, ওই প্যারাগ্রাফ, এসে এগুলো সবই লিখতে হয়। সো ওটাও তোমাদের পড়া হয়ে থাকলো ওখান থেকে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।